আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদের। আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন নাহার আজাদ সপ্তা এবং আমি শরাফত আহমেদ। আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে নারী ও শিশু নির্যাতন আইন মন্ত্রিসভায় অনুমোদিত। 180 দিনের মধ্যে শেষ করতে হবে মামলা। মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শর্তগুলি প্রতিস্থাপিত হবে। সাজা বাস্তবায়নে দলীয় সহযোগিতা থাকবে বললেন কাদের। আইনের সঠিক প্রয়োগে সমাজ ধর্ষণ মুক্ত হবে, আশাবাদ নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। আইনে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করাকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা, বলছেন কমতে পারে বিকৃত এই প্রবণতা। যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামীকে অস্ত্র আইনে 27 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে যাব বিস্তারিত সংবাদে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। সংসদ অধিবেশন না থাকায় মঙ্গলবার এই আইনের অধ্যাদেশ জারি করবেন রাষ্ট্রপতি। বৈঠক শেষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নতুন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। দেশের বিভিন্ন এলাকায় একের পর এক ঘটছে নারী ও শিশু ধর্ষণের ঘটনা। সবশেষ নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের পর প্রতিবাদের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। রাজপথে প্রতিবাদ জানায় নারী সমাজ এবং বিভিন্ন সংগঠন। নড়েচড়ে বসে সরকার। এমন বর্বরতা বন্ধে নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। নারী ও নির্যাতন দমন আইন 2000 অতঃপর উক্ত আইন বলে পরিচিত উল্লিখিত ধারা 9-এর 1 ধারার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড শব্দগুলির পরিবর্তে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শব্দগুলি প্রতিস্থাপিত হবে। মন্ত্রিসভাতে বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে সবাই এ বিষয়ে একমত প্রকাশ করেছেন এবং পরবর্তীতে মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছে যে এই প্রস্তাবটা গ্রহণযোগ্য এবং এটা অবিলম্বে আনা প্রয়োজন। অধ্যাদেশ জারির বিষয়ে জানান এই সংবাদ সম্মেলনে, যেহেতু বর্তমানে অধিবেশন নাই সংসদের এবং আশু ব্যবস্থা গ্রহণ খুবই জরুরি হয়ে পড়েছে, তা সেই জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় তাহলে তিনি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদের 93-এর 1-এ প্রদত্ত ক্ষমতা বলে অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন। এদিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে নতুন মামলাগুলো নিষ্পত্তির বিষয়ে জানান আইনমন্ত্রী আনিসুল হক। আগামীকালকে মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে ইনশাআল্লাহ এটাকে অধ্যাদেশ হিসাবে জারি করার প্রস্তুতি নিচ্ছি। এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ধর্ষণ মামলাগুলি পুরনোগুলি আগে করা হবে এবং নতুনগুলি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা হবে আইনি প্রক্রিয়া। আমরা আইনে বিশ্বাস করি এবং আইনি প্রক্রিয়ায় যখন যাবে সেখানে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে ধর্ষণ মামলাগুলি যাতে সম্পন্ন করা যায় সেই ব্যবস্থা এবং সেই চেষ্টা এই সরকার করবে। এই আইন সংশোধনের মধ্য দিয়ে ধর্ষণের মতো বর্বরতা অনেকটা নিয়ন্ত্রণ হবে বলে মনে করছেন দেশের সর্বস্তরের মানুষ। এখন আমি আসি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। নারী সমাজের প্রতি সম্মান দেখিয়ে বর্বরতা মুক্ত সমাজ গড়ে তুলতে দেশের সর্বস্তরের মানুষের চাহিদা অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে ভারতীয় নবনিযুক্ত হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এই আইনের বাস্তবায়নে দলের পক্ষ থেকে সরকারকে সব ধরনের সহযোগিতা করা হবে। প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন এবং এটা সর্বোচ্চ শাস্তি। আমার মনে হয় মানুষের চোখের ভাষা
মনের ভাষা প্রধানমন্ত্রী ভালো বোঝেন, সরকার দৃঢ় প্রতিজ্ঞ, কারণ সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে এদের মধ্যে একটা ভীতিও থাকতে পারে। কিন্তু যেভাবে বাড়ছে বিষয়টি নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ, এটা বন্ধ করতে হলে এ ধরনের কঠোর আইন প্রয়োগের প্রয়োজন রয়েছে। সংশোধিত আইনের সঠিক প্রয়োগ, ইতিবাচক মানসিকতা ও সামাজিক সচেতনতার মাধ্যমে সমাজ ধর্ষণমুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, যারা এ অপরাধের সাথে জড়িত হবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাংলার মানুষ অচিরেই দেখতে পাবে। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এই আইনটির সংশোধনের মাধ্যমে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের মাধ্যমে ইনশাল্লাহ এদেশে আমাদের এই দেশ ধর্ষণমুক্ত হবে। নারী ও শিশু নির্যাতন সংশোধন আইনে মৃত্যুদণ্ডের বিধান সংযোজন করাকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর ফলে ধর্ষণের প্রবণতা কমবে বলে মনে করছেন তারা। তবে আইনের অপব্যবহারের ব্যাপারেও সতর্ক নজর রাখার পরামর্শ তাদের। মাহবুব সৈকতের রিপোর্ট। সাম্প্রতিক ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের ভয়াবহতায় মাথা নিচু হয়ে যায় গোটা জাতির। যদিও অনেক ক্ষেত্রেই অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিল লক্ষণীয়, তবুও প্রতিদিন নগর, শহর কিংবা তৃণমূলও থেমে নেই এই বর্বরতা। দেরিতে হলেও নির্যাতনের বিরুদ্ধে সরব হয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো। রাজপথ থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে। গণমানুষের কথাগুলো আমলে নিয়ে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইনের সংশোধনীর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই সংশোধনীকে সময় উপযোগী বলছেন বিশ্লেষকরা। প্রাথমিকভাবে হয়তোবা জনমনে একটি স্বস্তি আসছে, কিন্তু একই সাথে নারী যেন পাবলিক স্পেসে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, তার সিকিউরিটিগুলো যেন নিশ্চিত করা হয়, সেই বিষয়গুলো কিন্তু ছিল। আইনের যথাযথ প্রয়োগের উপরও জোর তাকিদ এই সমাজকর্মীদের। আমরা সবাই জানি যে বাংলাদেশে মামলার দীর্ঘসূত্রিতা থাকে, যে ট্রাইব্যুনালগুলো রয়েছে সেখানেও এই দীর্ঘসূত্রিতা রয়েছে, যেন এই বিচারগুলো দ্রুত হয়। এখানে আইন আসলে সমস্যা নয়, সমস্যাটা যেখানে সেখানে হচ্ছে যে এই আইনের প্রয়োগ, আইনকে যারা এনফোর্স করবেন তাদের আসলে এক ধরনের শৈথিল্য আমি মনে করি। তবে এই আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে ব্যাপারেও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিশেষজ্ঞদের। অপপ্রয়োগের কথা বলছেন, সেটি তো আসলে হতেই পারে, আবার একই সাথে আমাদেরকে এগুলো নিশ্চিত করতে হবে যেন মিথ্যা মামলা বিষয়গুলো আমরা যেন ভালোভাবে পরখ করতে পারি। গ্রামে গঞ্জে বা আমাদের এখানে যে ধর্ষণের ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু প্রাথমিকভাবে এই আপনার স্থানীয়ভাবে মীমাংসা করার একটা চেষ্টা করা হয়, কিন্তু এটি একটি ফৌজদারি অপরাধ, আপনি চাইলে স্থানীয়ভাবে এটি মীমাংসা করতে পারেন না। সবারই চাওয়া বন্ধ হোক সকল ধরনের নির্যাতন, নিশ্চিত হোক আইনের শাসন। সময়ই বলে দেবে যে আসলে এই আইনের ফলে এই আইন আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারবো, তার সুফল দেশের সাধারণ মানুষ কতটুকু পাবে। ধর্ষণ যেন না হয় সেটিকে প্রতিরোধ করবার জন্য আমাদের আসলে সামাজিক সাংস্কৃতিক জায়গাগুলোতে আসলে নজর দিতে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। অস্ত্র মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। অপর আসামি পাপিয়ার স্বামী মুজিবুর রহমানকেও একই দণ্ডে দণ্ডিত করা হয়েছে। দুপুরে তাদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। এসএমআরএফের রিপোর্ট। জাল টাকা বহন ও অর্থ পাচারের অভিযোগে গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া দম্পতি। পরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ২৩ ফেব্রুয়ারি তার বাসা থেকে বিদেশি পিস্তল, মাদকসহ নগদ টাকা উদ্ধার করে। এই ঘটনার পর পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে পৃথক ৫টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে অস্ত্র মামলার রায় ঘোষণা করলেন ঢাকা মহানগর দায়রা জজ। যেহেতু এই মামলায় সন্দেহ প্রমাণিত হয়েছে যে তাদের কাছে অস্ত্র পাওয়া গেছে, অতএব এই মামলার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড।
কিন্তু যেহেতু তারা হাজব্যান্ড এবং ওয়াইফ একই পরিবারের, এই জন্য আদালত সেটা অনুকম্পা করেছেন, তাদেরকে যাবজ্জীবন না দিয়ে 20 বছর এবং 7 বছরের 27 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 19-এ সেই ধারা হলে 20 বছর সশ্রম কারাদণ্ড, আর 19-এর যে তাদের গুলি এবং ম্যাগজিন ছিল, এই জন্য ওইটার জন্য সর্বোচ্চ হলো 7 বছরের। রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানায় আসামি পক্ষ। এটা একটি সাজানো মামলা এবং একটা সাক্ষীর সাথে একটা সাক্ষীর মিল নেই, অস্ত্র উদ্ধারের বিবরণের মিল নেই। এই কারণে আমরা এই রায়ে অসন্তুষ্ট এবং এই রায়ের আদেশের বিরুদ্ধে আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব। অস্ত্রটাই তো আমাদের না, এটা তো সাজানো মামলা। এই অস্ত্র দিয়েই আমাদেরকে এই মিথ্যা মামলা জড়ানো হয়েছে। এটা হলো রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই মামলাটা করা। SM আরিফ, মাই টিভি, ঢাকা। ফেসবুকে বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করায় আইনজীবী ইউনুস আলী আকন্দকে 3 মাস সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ওকালতি করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এছাড়াও তাকে 25,000 টাকা জরিমানা করা হয়েছে। ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে কোনো আইনজীবীকে দেয়া এটি দেশের প্রথম সাজা। এর আগে সোমবার ইউনুস আলী আকন্দ আর কোনোদিন এমন কাজ করবেন না বলে মুচলেখা দেন, তবে আপিল বিভাগ তা নাকচ করে দেন। প্রতিদিনের মতো মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসের বাইরে ভিড় করছেন টিকিট নিতে আসা সৌদি প্রবাসী কর্মীরা। ভিসার মেয়াদের ভিত্তিতে টিকিট দেয়া শুরু হয় 9:30টার পর থেকে। এদিকে ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও তা স্বয়ংক্রিয়ভাবে বাড়বে নাকি শ্রমিকদেরই উদ্যোগী হতে হবে তা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। শিউলি রোজার রিপোর্ট। দুর্ভোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না সৌদি প্রবাসীদের। করোনা ভীতি তুচ্ছ করে জীবিকার তাগিদে ফিরতে হবে সৌদিতে, তাই তো মতিঝিলের বাংলাদেশ বিমান অফিসের সামনে এমন দীর্ঘ লাইন। ভিসার মেয়াদ বিবেচনায় সকাল থেকে শুরু হয় টিকিট দেয়া। কখন দিচ্ছে 3 তারিখে আসলে তারা জানাবে যে আমার কনফার্ম টিকিট কত তারিখে হবে। টোকেন দেওয়ার পর টিকিট দিল যে এই মাসের ভিতরে যাইতে হবে কোম্পানিতে, যদি না যায় তাহলে আমাকে ক্যান্সেল করে দেবে, আমার ভিসা ক্যান্সেল করে দেবে, তাহলে সমস্যা। কপিলের সাথে যোগাযোগ করলে আকামা এবং ভিসার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকেই। না, এই মাসের মধ্যে যদি না রাখি তাহলে আমার ডকুমেন্ট সব ক্যান্সেল হয়ে যাবে, সব ডিসকাস হয়ে যাবে। আকামা সরকার আমি ডেট দেবো গা, কোনো অসুবিধা নাই। আপনি 1 তারিখে দেবে, কবি 60 গেছে গা, আকামও গেছে গা। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সবাইকে সৌদি যাওয়ার ব্যবস্থা করতে সরকারকে আরও বেশি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রবাসীরা। কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, যাদের কোম্পানি যাদেরকে এরকম বলতেছে এই মাসের মধ্যে সৌদি প্রবেশ করতে হইব, যাতে তাদের টিকিটগুলো আগে দিয়ে দেয়। সরকার আমাদের প্রবাসীর জন্য যদি যেভাবে ভালো হয়, আমরা যেভাবে তড়িৎ গতি প্রবাসের বাড়িতে যাইতে পারি, এটাই সরকারের জন্য লাভবান। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। এবারে নিয়ম অনিয়ম। নওগাঁর সাপাহারে আদিবাসী জনগোষ্ঠীর বেদখল হওয়া জমি তাদের অনুকূলে দিতে হাইকোর্টের নির্দেশ দিলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। জমি দখলকারী প্রভাবশালী মহলটি জমির দখল না ছেড়ে উল্টো আদিবাসী জনগোষ্ঠীর মানুষদের হয়রানির জন্য মামলা দায়ের করেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। জমি ফেরত চাইতে গেলে দেয়া হচ্ছে বিভিন্ন হুমকি। প্রতিনিধি মোহাম্মদ আবু বকর সিদ্দিকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ড্যানি ত্রং। নওগাঁর সাপাহার উপজেলার বিন্নাকুড়ি গ্রামে প্রায় 43 বছর আগে আদিবাসী ওরাও জনগোষ্ঠীর ফাগু ওরাও অশিক্ষিত হওয়ার দুর্বলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করেন ভূমিদস্যু হিসেবে পরিচিত শমশের আলী। ফাগু ওরাওয়ের 46 বিঘা জমির দলিল জাল করে লিখে নেন নিজের নামে। ফাগুর বংশধররা জমি ফিরে পেতে শেষ পর্যন্ত দ্বারস্থ হন হাইকোর্টে। 2018 সালে রায় আসে তাদের পক্ষে, কিন্তু দখল ছাড়ছে না ভূমিদস্যুরা। এ বিষয়ে প্রশাসনে অভিযোগ জানিয়েও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন ফাগুর পরিবার। 40-45 বছর থেকে মামলা চলতেছে। নিম্ন কোর্ট নওগাঁ থেকে শুরু করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত ডিগ্রি পাইছি। ডিগ্রি পাওয়ার পরেও আমাদের জমি ছাড়তেছে না এবং বিভিন্ন ধরনের হুমকি দেয় যে তোমরা জমির উপর গেলে তোমাদেরকে মেরে ফিরে দেবো এবং ঘর বাড়িতে আগুন লাগাই দেবো, এই কথা বিভিন্ন কথা তারা বলে। এই কথায় মানে হানি কাহাই লাগো না, হানি তো হুনিকে বলাইলা আর হানি তো আর আয় নাই পাইলা। খুব সমস্যা হচ্ছে আমাদের, এটার জন্য উদ্ধার বলে হবে তো কই উদ্ধারও হয় না। হাইকোর্টের রায় এনার পক্ষে হয়েছে, ওরা আবার জজ কোর্টে যে কেস করেছে করে হয়রানি পেরেশানি করছে। এই মামলায় যেটা ফাইনাল হবে
সেটাই হলো সিদ্ধান্ত ফাইনাল। গন্ডগোলের মধ্যে নাই, আমরা কোনো গন্ডগোল করিনি, কোনো হুমকি দিইনি, কোনো কিছু করিনি। এলা সব হলো এই জালিয়াতি বেলালের এলে সব চক্রান্তে, অন্য কিছু না। আদিবাসী জনগোষ্ঠীর এই পরিবারকে আরও নানা ধরনের হয়রানি এবং হুমকির মধ্যে রাখা হয়েছে বলে অভিযোগও উঠে এসেছে। জমি জমা যার নাই তাই সে কিভাবে দিনাতিপাত পার হয় সেটা আমরাই বুঝি। তো এই মর্মে আমি কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রশাসনের কাছে আমি অনুরোধ করব তারা যেন এই জমি ফেরত পায়। বিষয়টি সমাধানের ব্যবস্থা নেওয়ার কথা জানান স্থানীয় চেয়ারম্যান। এদের কাছে আদিবাসীরা পাইরে ওঠে না, এরা জমি জমা জোর জবরদস্তি করেই দখল নিয়ে খাইতেছে আর কি। সাপাহারের উপজেলা নির্বাহী অফিসার বলেন, সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা সিলেট ইউনিয়নের বিন্নাকুড়ির যে বিষয়গুলো বললেন, এই বিষয়ে আমাকে সংশ্লিষ্টরা এখন পর্যন্ত কোনো অভিযোগ দাখিল করেনি আমার বরাবর। আমি অভিযোগ পাওয়া মাত্রই তাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ড্যানি রং, নিউজ ডেস্ক, মাই টিভি। অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় 2013 সালে বরিশালে 11 বছরের শিশু সন্তান রনিকে হত্যার দায়ে মা কণা বেগম এবং তার 2 পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক KM শহীদ আহমেদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা সবাই বরিশালের মেহেন্দিগঞ্জের কাজিরহাটের পশ্চিম রতনপুর এলাকার বাসিন্দা। তার সন্তানকে হত্যা করে দীর্ঘ 7 বছর যাবৎ বিচার শেষে অদ্য আদালতে মোকদ্দমার রায় প্রকাশ হয়। 3 জন আসামিকেই যাবজ্জীবন সাজা প্রদান করা হয়। আমরা এই বিচারে সন্তোষ প্রকাশ করছি। সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবক মৃত্যুর ঘটনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর ভুঁইয়া সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ তাদের সাময়িক বরখাস্ত করে। একই সঙ্গে আরও 3 পুলিশ সদস্যকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার ভোরে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে আখালিয়া নেহারি পাড়ার যুবক রায়হানকে পিটিয়ে হত্যার অভিযোগ করেন তার স্বজনরা। এ ঘটনা নিহতের স্ত্রী তান্নি বাদী হয়ে সকালে কোতোয়ালি থানায় অজ্ঞাতদের নাম উল্লেখ করে মামলা করেন। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশের উচ্চ পর্যায়ের একটি দল। এদিকে এই ঘটনার বিচার দাবিতে বিকেলে আখালিয়া নেহারিপাড়া এলাকায় বিক্ষোভ করেছে স্থানীয়রা। সন্ধ্যায় নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানান। এই ধরনের জঘন্যতম ঘটনা এই পূর্ণভূমিতে একের পর এক ঘটনাগুলো ঘটতেছে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? যারা আমাদেরকে নিরাপত্তা দিবে তাদের কাস্টডিতে যদি আমাদের এই অবস্থা হয়, আমরা কার কাছে আমরা শেল্টার চাইব? প্রজনন বৃদ্ধিতে আর মাত্র 1 দিন পরই কার্যকর হচ্ছে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা। ভোলার জেলেরা বলছেন, মাত্র ইলিশ ধরা পড়তে শুরু করলেও নিষেধাজ্ঞার কারণে আর্থিক সংকটে পড়বেন তারা। তাই মাছ ধরার নিষেধাজ্ঞা কদিন পিছিয়ে দেওয়ার দাবি তাদের। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। বিশাল জলরাশিতে ছোট বড় নৌকায় ইলিশ শিকারে জেলেদের বিচরণ। মিলছেও কাঙ্ক্ষিত ইলিশ, যা পাচ্ছেন তাই নিয়ে আসছেন আড়তে। বিক্রি শেষে আবারও ফিরছেন গভীর নদীতে। ভোলার জেলেদের এমন তাড়াহুড়ার কারণ, আর মাত্র 1 দিন পরেই বন্ধ হয়ে যাবে ইলিশসহ সব ধরনের মাছ শিকার। এখানকার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে 14 অক্টোবর থেকে পরবর্তী 22 দিন ইলিশের বংশ বিস্তারে কার্যকর হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা। লকডাউনের ভিতরে তো আমরা কামাই করতে পারি নাই, আর তাছাড়া নদী তো মাছ ছিল না। অন্ধুকা মাছ টাছ বাড়ছে, অন্ধুবা আবার অভিযান। তাদের দাবি, আর কদিন পর যেন দেয়া হয় এই নিষেধাজ্ঞা। 10 দিন ফাঁসিয়ে দিলে আমাকে ভালো হইতো। আমরা সমিতি টাকা লইয়া সাভার করছি, তাহলে আমাকে তখন পুরো সমস্যা হয়ে যাইব গিয়া। অনেক টাকা ঋণ হয়ে গেছে সমিতি এখন মনে করেন আমাদের চলার মতো কোনো রাস্তা নেই। সরকার আমাদের জন্য আর 10 কিংবা 15 দিন পরে অভিযানটা দিত, আমরা কিছু মাছ জেলেরা ধরতে পারতাম, ধরে কিছু মোটামুটি আমরা চলতে পারতাম। অভিযানটা 10-15 দিনে পিছিয়ে দেয়, তাহলে আমার খুব সুন্দর হয়। আবার কেউ কেউ বলছেন, যে সময়ে নিষেধাজ্ঞা দেয়া হয় ঠিক সেই সময়ে ইলিশের ডিম হয় না, বরং নিষেধাজ্ঞা উঠে গেলে তখনই মূলত ডিমওয়ালা মা ইলিশ ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে জালে। কারণ আমরা জাল নামাইছি, জাল বাইতেছি, এখন 2-4টা মাছ পাই,
কিন্তু এখন পাওয়ার মধ্যে আপনার 22 দিনকার অভিযান দিয়ে দিছে। যেই সময় অভিযান দেন এই সময় জালিয়া তো আরো থাকে, কিন্তু মাছ হেয়ার পরে দিয়া মাছ ডিমালা মাছ হয় জালিয়া, কিন্তু মাছও পাইতে আছে না, যে শুনতে জালিয়া মাছ পাইবো সেই শুনতে আপনারা ডিমালা মাছগুলি জালিয়া মারিয়া লয়, আপনাকে অভিযান শেষ হয়ে যায় গিয়া। মৎস্য কর্মকর্তা জানালেন, নিষিদ্ধ সময়ে জেলেদের দেয়া হবে সরকারি খাদ্য সহায়তা, আর মাছ ধরা নিষেধাজ্ঞা কার্যকরে কঠোর থাকবে প্রশাসন। অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জেলেদের হাতে এই খাদ্য সহায়তা পৌঁছে যাবে। জেলা প্রশাসন, পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী সহ সকল মিলে আমরা অভিযান পরিচালনা করব। আমাদের নদীকে সম্পূর্ণরূপে জাল এবং নৌকা থেকে বিরত রাখার চেষ্টা করব। ভোলায় নিবন্ধিত জেলে পরিবারের সংখ্যা 1,20,000, যাদের জীবিকা পুরোপুরি নির্ভর এই মৎস্য আহরণের উপর। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। ফেনীতে বর্জ্য থেকে উৎপাদন হবে জৈব সার। এতে করে পরিবেশ যেমন সুন্দর হবে, তেমনি কর্মসংস্থানের ব্যবস্থা হবে এলাকাবাসীর। কর্তৃপক্ষ বলছে, আগামী মাসের শুরুর দিকে বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের কাজ শুরু হবে। তবে কাজে ধীরগতির অভিযোগ করেছেন এলাকাবাসী। প্রতিনিধি আমিন চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে ও পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে ফেনী পৌরসভার সুলতানপুরের বিটপিকা এলাকায় প্রতিদিন সংগৃহীত ময়লা আবর্জনা থেকে সার উৎপাদনের জন্য প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতির কারণে নির্ধারিত সময় প্রকল্পটি চালু করতে না পারায় শহরের যত্রতত্র আবর্জনায় উৎকট দুর্গন্ধে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। স্কুল কলেজে যাওয়ার সময় গন্ধের কারণে যাইতে পারি না, এবং কি আমাদের অনেক ক্ষতি হইতেছে। মশা মাছের কারণে রোগ জীবাণু ছড়াই স্বাস্থ্য ঝুঁকিতে আছে। আমরা চাই দ্রুত এই এলাকা থেকে ময়লা আবর্জনার ভাগাটি সরিয়ে নেওয়া হোক। সরকারের নামে বেনামে অসংখ্য জায়গা রয়েছে যেখানে এই আবর্জনাগুলা স্থানান্তর করলে এই এলাকার মানুষ স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। প্রতিদিন ফেনী পৌরসভা 70 থেকে 80 টন বর্জ্য তৈরি হয়। এসব বর্জ্য থেকে পচনশীল দ্রব্য ও অপচনশীল দ্রব্য আলাদা করে প্রকল্পে ব্যবহার করা হবে। এখান থেকে উৎপাদিত জৈব সার সরাসরি কৃষকদের কাছে বিক্রি করে এর চাহিদা তৈরি করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, করোনায় ফেনী লকডাউন থাকায় শ্রমিক সংকট সহ বিভিন্ন কারণে কাজের ধীরগতি হয়েছে। তবে বর্তমানে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। ফেনী লকডাউন ছিল অনেকদিন, আপনারা জানেন। মূল স্ট্রাকচার আগে হয়ে গেছে, বাইরের যে কাজগুলো এগুলো বর্ষাতে একটু ধীরগতি হয়ে গেছে। এখন বর্ষা শেষ, আমরা দ্রুত শেষ করতেছি। আর ফেনী পৌরসভার মেয়র জানালেন, কম্পোস্ট প্ল্যান্টের কারণে সেখানকার অনেকের বেকার সমস্যার সমাধান হবে। আগামী মাসেই প্রকল্পটির কাজ সম্পন্ন হবার আশাবাদ ব্যক্ত করেন তিনি। করোনার কারণে আমাদের কাজটা খুব পিছিয়ে গেছে, শ্রমিক অভাব হয়েছে, এই জন্য একটু দেরি হয়েছে, কিন্তু এর আগে উদ্বোধন হওয়ার কথা ছিল। আশা করি আমরা আগামী মাসে ইনশাল্লাহ উদ্বোধন করতে পারবো। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1055 কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1015 কিলোমিটার, মংলা সমুদ্র বন্দর থেকে 910 কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 920 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও দেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদী বন্দরগুলোকেও 1 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। বিকল্প ব্যবস্থা না নিয়ে সিটি কর্পোরেশনের ঝুলন্ত তার অপসারণ কার্যক্রম চলমান থাকলে 18 অক্টোবর সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সকল পর্যায়ে ইন্টারনেট ও আইপিটিভি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে একথা জানান কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার পারভেজ। এ সময় সংকট সমাধানে আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম 5টি দাবি তুলে ধরেন। যেভাবে হোক আমরা নেটওয়ার্কটাকে সচল রেখে আমরা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি।
17 অক্টোবরের মধ্যে এই সমস্যার সমাধান না হয় আগামী 18 অক্টোবর রবিবার হতে প্রতিদিন সকাল 10টা হইতে দুপুর 1টা পর্যন্ত সারা বাংলাদেশে বাসাবাড়ি, অফিস, ব্যাংকসহ সকল পর্যায়ে ইন্টারনেট, ডাটা কানেক্টিভিটি, কেবল টিভি সার্ভিস আমরা প্রতীকীভাবে বন্ধ রাখব যতদিন না পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে। এরই সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে নারী ও শিশু নির্যাতন আইন মন্ত্রিসভায় অনুমোদিত। 180 দিনের মধ্যে শেষ করতে হবে মামলা। মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শর্তগুলি প্রতিস্থাপিত হবে। সাজা বাস্তবায়নে দলীয় সহযোগিতা থাকবে বললেন কাদের। আইনের সঠিক প্রয়োগে সমাজ ধর্ষণমুক্ত হবে আশাবাদ নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর। আইনে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করাকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা, বলছেন কমতে পারে বিকৃত এই প্রবণতা। যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামীকে অস্ত্র আইনে 27 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। নিলাম তত্ত্বের উন্নতি ও নতুন নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্য অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের 2 অর্থনীতিবিদ। দর্শক এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ। আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা এবং twitter/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এর সাথে শেষ করছি আমি কামরুন নাহার আজাদ স্বপ্না এবং আমি শরফত আহমেদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।